তোরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। রূপপুর গ্রামে এক মিচকি শিয়াল তার বউ শেফা শিয়ালিনী এবং একমাত্র মেয়ে মিনাকে নিয়ে বাস করত। তাদের একটি গরু ছিল, সেই গরুর নাম ছিল লালি। হাম্বা হাম্বা। নে নে লালি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। আর একই গ্রামে বাস করত মিচকি শিয়ালের সৎ ভাই জন্টু শিয়াল আর তার বউ মুন্নি শিয়ালিনী। মিচকি শিয়ালের সৎ ভাই ছিল খুবই লোভী আর হিংসুটে টাইপের। মিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি আম গাছ দেখতে পায় এবং আম গাছ দেখে মিনা বলে, আরে আরে, সেই ছোট্ট চারা আম গাছটি এত বড় হয়ে গেছে। এই আমের চারাটি তো আমার বাবা রোপণ করেছিল। এই আম গাছে তো দেখি অনেক আম ধরেছে। এটা তো আমাদেরই আম গাছ। এই আম গাছ থেকে আমি একটি আম পেড়ে খাই। আমগুলো অনেক সুন্দর, টক টকে লাল হয়েছে। দেখে মনে হচ্ছে আমগুলো অনেক মিষ্টি আর রসালো হবে। এই কথা বলে মিনা গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য। আর তখনই সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে। এই মিনা, এই তোর এত বড় সাহস, তুই আমাদের আম গাছে উঠে পড়েছিস? আমাদের আম গাছ থেকে তুই নাম বলছি এখনই, নাম আমাদের আম গাছ থেকে। কেন কাকিমা, কেন আমি আম গাছ থেকে নামবো? এই আম গাছটা তো আমাদেরই। এই আম গাছটা তো আমার বাবা রোপণ করেছিল। আমি এই আম গাছ থেকে আম পেড়ে তবেই আম গাছ থেকে নামবো। দাঁড়া, আমি তোকে আম গাছ থেকে আম পাড়াচ্ছি। এই, কোথায় তুমি? একটু আসো তো এদিকে। কি হয়েছে বউ, ডাকছো কেন আমাকে? কেন ডাকছি দেখতে পাচ্ছ না? মিনা আমাদের আম গাছ থেকে সব আম পেড়ে ফেলছে। কি, তুই আমাদের আম গাছ থেকে সব আম পাড়ছিস? তবে রে দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি মজা। এই কথা বলে জন্টু শিয়াল হাতে ঢিল নেয় মিনাকে ঢিল মারার জন্য। আমাকে ঢিল মেরো না কাকু। মিনার কপালে ঢিলটি গিয়ে লাগে আর মিনা আম গাছ থেকে মাটিতে পড়ে যায়। মিনার মাথাও ফেটে যায় আর পাও ভেঙে যায়। মিনার মাথা ফেটে গেছে দেখে জন্টু শিয়াল ও মিনি শিয়ালিনী খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। মা, মা, কোথায় গেলে তুমি? মা, আমি আম গাছ থেকে পড়ে গেছি। আমি খুব ব্যথা পেয়েছি মা। আপাতত মাথা এবং পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। পায়ের হাড় একদম ভেঙে গেছে আর 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। অপারেশন করতে না পারলে পা আর কখনোই ভালো হবে না। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 2 লাখ টাকা লাগবে। যেহেতু আপনারা গরিব, সেহেতু আপনাদের কাছ থেকে 1.5 লাখ টাকা নিতে পারবো। এত টাকা কোথায় পাবো বউ এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো, তোমার সৎ ভাই আমার মেয়ের পা ভেঙে দিল। তুমি কি ওদের কিছু বলবে না? না বউ, আমরা ওদের সাথে পারবো না। ওরা অনেক খারাপ লোক আর ওদের কাছে অনেক টাকা আছে। ওরা অনেক বাজি। আমি বলি কি বউ, আমাদের লালিকে বিক্রি করে দেব। লালিকে বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে মিনা চিকিৎসা করাবো। না বাবা, তোমরা লালিকে বিক্রি করবে না। লালি আমার সব। আমি একটা পা ছাড়া সারা জীবন থাকতে পারবো, কিন্তু লালিকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না বাবা। হাম্বা হাম্বা, তোমার পায়ে কি হয়েছে মিনা? লালি, আমি আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য। তারপর ঝন্টু কাকু আমাকে ঢিল মেরে গাছ থেকে ফেলে দিয়েছে আর আম গাছ থেকে পড়ে আমার পাটা ভেঙে গেছে। আহারে মিনা, তুমি চিন্তা করো না। আমি সুযোগ পেলেই ওই দুষ্ট লোকটাকে একটা স্পেশাল গুতা মারবো। না না লালি, তুমি ভুলেও ওই দুষ্ট লোকটার কাছে যাবে না। এই লোকটা অনেক খারাপ। লালি,
তাহলে তুই ঘাস খা, আমি গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। হাম্বা হাম্বা, ঠিক আছে মিনা, তুমি বিশ্রাম নাও। মিনা যখন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল তখন মিনা ঘুমিয়ে পড়েছিল। আর এই সুযোগে লালি চলে যায় ঝন্টু শিয়ালের মরিচ বাগানে। আর লালি অনেক গোবর ফেলে বাগান নষ্ট করে ফেলে। কিছুক্ষণ পর ঝন্টু শিয়াল সেখানে চলে আসে আর লালিকে অনেক মারধর করতে থাকে। মারের চোটে লালি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর লালির চিৎকার চেঁচামেচি মিনার ঘুম ভেঙে যায়। এ কি, লালিকে ঝন্টু কাকা মারছে? আমার এখনই ওখানে যেতে হবে, তা না হলে লালিকে ঝন্টু কাকা মেরেই ফেলবে। এই কথা বলে মিনা চলে যায় লালির কাছে লালিকে বাঁচানোর জন্য। কাকু কাকু, প্লিজ আমার লালিকে আর মেরো না। কাকু, আমি তোমার দুটো পায়ে পড়ছি, কাকু আমার লালিকে ছেড়ে দাও। মারের চোটে লালি সেখানেই লুটিয়ে পড়ে। আর লালি মারের আঘাত সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এটা হচ্ছে আমার বাগানে গোবর ফেলার শাস্তি। এই কথা বলে ঝন্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর মিনা তার গাভীর জন্য সেখানে বসে অনবরত কান্না করতে থাকে। আমাকে ছেড়ে যেও না লালি, আমাকে ছেড়ে যেও না। একবার চোখ খোলো, একবার তাকাও লালি, আমাকে ছেড়ে যেও না লালি। ওগো, তোমার সৎ ভাই আমাদের এই গরুটাকে মেরে ফেললো। আমাদের এই গরুর দুধ বিক্রি করে তো আমাদের সংসারটা চলে যেত। এখন আমাদের কি হবে তুমি বলো। একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল আর একটি বুড়ি তার গাভীকে নিয়ে আশ্রয় খুঁজছিল। বাড়িতে কি কেউ আছো? একটু এদিকে আসো তো দেখি। এই বুড়ি, কি হয়েছে তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমাকে একটু থাকার জায়গা দাও না বাবা, বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। এই বুড়ি, এটা আমার বাড়ি, এটা কোনো ধর্মশালা না। যা এখন এখান থেকে ভাগ। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন বাবা? এই বুড়ি, তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। এরপর বুড়ি মিচকে শিয়ালের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। কি হয়েছে বুড়িমা, এত রাতে আপনি? আমাকে বাবা শুধু আজকের রাতটার জন্য তোমার বাড়িতে থাকতে দিবে? বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বুড়িমা, আপনি ঘরে চলে আসুন। আমার সাথে তো বাবা আমার একটা গরু আছে। কোনো সমস্যা নেই বুড়িমা, গরুটাকে নিয়ে আপনি ঘরে চলে আসুন। মা মা, দেখো গরুটা দেখতে একদম আমার লালির মতো। লালিটা আবার কি গো? আসলে বুড়িমা, লালি নামের আমাদেরও একটি গরু ছিল, ও কিছুদিন আগেই মারা যায়। কিভাবে মারা গেল? তারপর শেফা শিয়ালিনী বুড়িকে সব ঘটনা খুলে বলে। ও, তোমাদের সাথে তো অনেক অন্যায় হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুঃখের দিন শেষ করে দেয়। পরের দিন সকালে বুড়ি খুব সকালে ঘুম থেকে উঠে মিনার পা জাদু করে ঠিক করে দেয়। তুই এই পরিবারটাকে দেখে রাখিস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মিনা তার পা একদম ঠিক হয়ে গেছে। মা, বাবা, আমার পা একদম ঠিক হয়ে গেছে, দেখো দেখো। তারা যখন কথা বলে তখন গরুটা গোবর ফেলে আর গোবরের জায়গায় স্বর্ণ মুদ্রা পড়তে থাকে। আর তারা বুঝতে পারে যে এগুলো বুড়ি শিয়ালিনীই করেছে। তারা এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর তারা একটা বিশাল বড় বাড়ি তৈরি করে ফেলে। আর সেই বাড়িতেই
তারা গরুটাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর এইদিকে বুড়ির অভিশাপে জন্টু শিয়াল এবং মুন্নি শিয়ালিনী অনেক গরিব হয়ে যায় আর তারা অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে। মা, আমি এই ডাল ভাত খাবো না। রোজ রোজ আমার এই ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না। কেন মা, তুমি আমাকে একটু মাছ ভাত দিতে পারো না? আমি খাবোই না ভাত। কি হয়েছে রে টুম্পা, এরকম পেতনির মতো বসে বসে কাঁদছিস কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। মা, দেখেছো, বাবা আমাকে পেতনি বললো। আমি নাকি পেতনির মতো কাঁদছি। কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো, আর সেই মাছ আমার ভাগ্যে জোটে না। আমি খেতে গেলেই শুধু ডাল ভাত খেতে হয়, আমি মাছ খেতে পারি না। তাহলে তোমার এত মাছ ধরে কি হবে? আরে প্রতিদিন তোদের বাবা মেয়ের ঝগড়া শুনতে শুনতে আমি আর পারছি না। তাড়াতাড়ি খেয়ে নে তো। শোনো মেয়ের কথা, মাছ বিক্রি না করলে খাবো কি রে মা? মাছ বিক্রি করেই তো সংসারটা চালাচ্ছি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মাছ নিয়ে আসবো। হয়েছে হয়েছে, খেতে বসে আর ঝগড়া করতে হবে না। বাবা মেয়ের ঝগড়া অনেক দেখেছি, এবার খাওয়াটা শেষ করো তো। থাক বাবা, আমাকে আর মাছ খেতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। তোমার মাছের আশায় থাকতে থাকতে যে বুড়ি হয়ে যাব। এরপর মিচকে শিয়াল মাছ ধরতে জাল নিয়ে নদীতে চলে যায়। নদীতে গিয়ে জাল ফেলতেই দুটো অদ্ভুত সোনালী মাছ পায়। আরে এই মাছ দুটো দেখতে কেমন অদ্ভুত, আমি আগে তো কখনো এরকম মাছ জালে ফেলিনি। যাই হোক, মাছ দুটো বাড়িতে নিয়ে যাই। টুম্পা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। যাক, আমার মেয়েটা আজকে মাছ দিয়ে ভাত খেতে পারি। গো, আমার মেয়েটা কোথায় গেছে? দেখতে পাচ্ছি না যে। আমি টুম্পার জন্য মাছ ধরে এনেছি, দেখো কত বড় বড় দুটো মাছ এনেছি। একটু আগে তো উঠোনেই খেলা করতে দেখেছিলাম, আছে হয়তো আশেপাশেই। তুমি ডাকো, টুম্পা এই মাছ দুটো দেখলে সত্যি অনেক খুশি হবে। করে মা, টুম্পা কোথায় গেলি রে? এদিকে আয়, দেখ মা, আমি তোর জন্য কত বড় বড় দুটো মাছ এনেছি। বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? বেশ মজা করে আজকে মাছ খাবো বাবা। দেখি তো তুমি আমার জন্য কেমন মাছ এনেছো। হ্যাঁ রে মা, আজকে তুই পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি। আজকে আমি এই সোনালী মাছ দুটো পেয়েছি। মাছ দুটো দেখতে কত সুন্দর, দেখ। গিন্নি, তুমি আর দেরি করো না, যাও এই মাছ দুটো গিয়ে টুম্পাকে সুন্দর করে রান্না করে দাও। আমার মেয়েটা মাছ দিয়ে ভাত খাবে। হ্যাঁ গো, তা তো দেবই, কিন্তু এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ গো মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? আর এত সুন্দর মাছ তো আমার কাটতে ইচ্ছে করছে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর, সোনালী রঙের। এই মাছ দুটো আমি খাবো না, এই মাছ দুটো আমি চাষ করব। শেফা, তোমার মেয়ের কথা শুনেছো? এই মাছ দুটো তুই কোথায় চাষ করবি রে টুম্পা? আমাদের কি আর পুকুর আছে? পুকুর নেই তাতে কি হয়েছে বাবা? আমাদের লাউ পুকুরে চাষ করব। আমাদের যে লাউ গাছটা আছে, লাউ গাছের নিচে যে পানি জমে আছে, ওখানে এই মাছ দুটো চাষ করব। হ্যাঁ, টুম্পা তো ঠিকই বলেছে। এই মাছগুলো লাউ পুকুরে চাষ করলে ওদের অনেক বাচ্চা হবে, আর সেই মাছগুলো তখন টুম্পাকে রান্না করে দেব। এরপর মিনা সেই মাছ দুটোকে নিয়ে তাদের লাউ পুকুরে রেখে দেয়। তোমরা এখানেই থাকো সোনালী মাছ, আমি তোমাদেরকে এসে দেখে যাব। বোন, আমরা তো জাদুর মাছ। এই ছোট্ট মেয়েটি আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই লাউ পুকুরে জাদুর মাছ দিয়ে ওদেরকে সাহায্য করব, ওদের যাতে সব কষ্ট দূর হয়ে যায়। আরে ওই মাছগুলো থেকে তো দেখছি অনেকগুলো মাছ হয়েছে। যাই, এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমার আর কষ্ট থাকবে না, এখন থেকে লাউ পুকুরের মাছ নিয়ে করতে পারবো। এরপর মিচকে শিয়াল লাউ পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। লাউ পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয়। সব ক্রেতারা মিচকে শিয়ালের থেকে মাছ কিনে চলে যায়, আর শেফা শিয়ালিনী সেই মাছগুলোর অনেক যত্ন করতে থাকে। আরে শেফা, আজকে তো দেখছি অনেকগুলো মাছের পদ রান্না করেছো। এত এত মাছ পেয়ে বুঝি তুমি খুশিতে আত্মহারা হয়ে গেছো? হ্যাঁ বাবা, তুমি যে কি বলো,
বাড়িতে একটা মাছের পুকুর থাকতে মাছ দিয়ে ভাত খাবো না তাই হয়? এজন্যই তো মা অনেক মাছ রান্না করেছে। এখন থেকে রোজ রোজ অনেক মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, পেট ভরে মাছ দিয়ে ভাত খা। তোদের খেতে বসে যে বাবা মেয়ের ঝগড়া আর দেখতে হচ্ছে না, তোদের মুখের এই আনন্দ দেখে আমার বেশ খুশি লাগছে। হ্যাঁ গো শেফা ভাবি, শুনলাম আপনারা নাকি আপনাদের এই লাউ পুকুরে জাদুর মাছ চাষ করছেন। ওই সোনালী মাছ দুটো নাকি অনেক মাছ দিয়েছে। হ্যাঁ গো মুন্নি ভাবি, আমাদের লাউ পুকুরের এই জাদুর মাছ দুটি অনেক মাছ দিয়েছে। আর সেই মাছগুলোই যে আমরা বাজারে বিক্রি করে ভালো আছি গো। আচ্ছা শেফা ভাবি, তাহলে আপনাদের লাউ পুকুরের এই জাদুর সোনালী মাছ দুটো আমাদের দেবেন, আমরাও একটু মাছ চাষ করতাম। আচ্ছা ঠিক আছে মুন্নি ভাবি, এই জাদুর সোনালী মাছ দুটো তো আমাদের অনেক মাছ দিয়েছে, আপনি কালকে এসে এই জাদুর মাছ দুটো নিয়ে যাবেন। বোন, দেখেছিস ওই মুন্নি শিয়ালিনীকে আমার কাছে লোভী মনে হচ্ছে। ওই লোভী শিয়ালিনীর সাথে আমরা যেতে চাই না, কিন্তু আমরা এখন কি করব বোন? এই কথা শুনে সেখানে টুম্পা চলে আসে আর মাছেদেরকে বলতে থাকে, আরে তোমরা মাছেরাও কথা বলতে পারো? আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় থাকলে নিরাপদ থাকবে, আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা হলাম জাদুর মাছ, আমরাই প্রতিদিন তোমাদের এত এত মাছ উপহার দিতাম। তোমাদের এই লাউ পুকুরে অনেক জাদুর মাছ রেখে গেছি। আমাদেরকে যদি নদীতে রেখে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। আচ্ছা জাদুর মাছ, তোমরা চিন্তা করো না, আমি এখনই তোমাদেরকে নিয়ে নদীতে দিয়ে আসব। এরপর মিনা সেই মাছ দুটিকে নিয়ে নদীতে দিয়ে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে জাদুর মাছগুলো রেখে এসেছি, ওই মাছগুলো তোমরা ভালো করে চাষ করো। ওই মাছগুলো কখনোই শেষ হবে না, আর তোমরা সারাক্ষণ মাছ খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা আমাদেরকে অনেক মাছ দিয়ে সাহায্য করেছো। তোমাদের জন্য এখন আমি রোজ মাছ খেতে পারি। তোমরাও ভালো থেকো। ওই জাদুর সোনালী মাছ দুটো আরও কত জাদুর মাছ রেখে গেছে, ওই মাছ দুটোর প্রতি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করে আছিস? মন খারাপ করিস না রে মা, ওই মাছ দুটো চলে গেছে তাতে কি হয়েছে, আরও তো অনেক মাছ রয়েছে। কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর গ্রান আসছে না? আরে আরে, এত সুন্দর শখ করে কেনা কেকটি মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শেকড়ে বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়েছি। আমার কেক, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আর আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শেষ করে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শেকড়গুলো হয়েছে বাপু, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক নিয়ে এসে খাও। আবার কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না,
আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব। আমার শেষ করে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেক পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়ে গেছে তো, তবে সেই প্রতিকার আমি করব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে আমি তোমার ফুল পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো মাটিতে রোপণ করব। যাও। কি রে মুন্নি, আঙিনার মাঝে অযথা মাটি কেন খুঁড়ছিস? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধও আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মুন্নি? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মুন্নি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে মুন্নি? এসব কি বলছিস তুই? গাছ আবার কখনো কথা বলে নাকি? হ্যাঁ, শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস, আমি কাজে গেলাম। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মুন্নি গাছের কথা মতো ফুলটি রোপণ করলো। ও মা, এটা কি দেখছি আমি? আমি কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার গাছের ফুল নেওয়ার কথা বলছিল। কি মজা, কি মজা! আমি এখন গাছ থেকে কেক পেড়ে খাবো, যত ইচ্ছে তত। খবরদার মুন্নি, দাঁড়া তুই, এই গাছের কেক খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই কোন গাছের কথা যেন বলেছিলি আমাকে? নিয়ে চল তো সেখানে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যার জন্য কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে ফুল দিয়েছিল। এই গাছ? বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেক ধরা গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো, তুমি খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই কেকের গাছে দুইবার কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নেই। আর এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, নিশ্চয়ই বাজারে সবাই কেকগুলো নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো, আর আমাদের সংসারের অভাবও দূর হবে রে মা। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমি
করার জন্য আবার কিছু না কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফুল বা ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি ফোন করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছি, তাই না? দাঁড়া দেখ ওই সাহায্য করা কেক আমি কিভাবে নষ্ট করি। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে নষ্ট করে দেব। এ কি হলো? আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা খেয়ে আমার এ কি হলো? এ বাবা, আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভিতরটা জলে পড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি, তাই তো বুদ্ধি করে ওই কেক গাছে রাখা কেকগুলো আমি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যিই অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামেও বিক্রি হচ্ছে। এবার আর আমাদের আর কোনো অভাব নেই, তাই না মা? এরপর থেকে মুন্নি ও শেফা শিয়ালিনী অনেক সুখে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু। ছোট্ট মিনা, তুমি এই তরমুজ গাছের অনেক যত্ন করেছো, তাই এই তরমুজ গাছের তরমুজগুলো এত বড় হয়েছে। তুমি এখন থেকে যত খুশি তত তরমুজ খেতে পারবে। বাঘিনী, তুমি এত লোভী কেন? আমি তোমাকে শাস্তি দেব। তুমি এই অন্ধকার রাতে শেফা শিয়ালিনীর তরমুজ চুরি করতে এসেছো। এখন থেকে তুমি শাস্তি উপভোগ করতে থাকো। আমার জ্বলে গেল রে, জ্বলে গেল, গা জ্বলে গেল। শেফা শিয়ালিনী, আমাকে বাঁচা, তরমুজ আমাকে ছেড়ে দাও, আর কখনো চুরি করব না। মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে সাথে করে নিয়ে যাও না। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। আমিও তোমার সাথে যেতে চাই। আমি একটু বাজারে যাচ্ছি রে মা। আর বাইরে যে রোদ পড়েছে, এই গরমের মধ্যে তুই কি করতে যাবি বল? তোকে যেতে হবে না, বাড়িতেই থাক। আর আমার কাছে বাড়তি কোনো টাকাও নেই যে আমি তোকে গেলে কোনো চকলেট বা কোনো খাবার কিনে দিতে পারবো না রে মা। আমি কিছু খেতে চাইবো না মা, তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও। আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমায় কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও না মা। এরপর মিনা তার মায়ের সাথে বাজারে যায়। তার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানের তরমুজের দিকে একধেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। মা, ওই দেখো না, পাশের দোকানে কতগুলো তরমুজ দেখা যাচ্ছে। ওই তরমুজগুলো নিশ্চয়ই খেতে অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমায় একটা তরমুজ কিনে দেবে মা? মিনা, এই জন্যই তো আমি তোকে আনতে চাইনি। আমি জানি তুই এসে এরকম বায়না ধরবি। আমার কাছে যা টাকা আছে সেগুলো দিয়ে তো বাজারই করতে পারবো না। আর একটা তরমুজের অনেক টাকা দাম মা, আমরা কিভাবে কিনে খাবো? আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, একটা তরমুজের দাম কয় টাকা? কেন রে মিনা,
তুই তরমুজের দাম জিজ্ঞাসা করছিস কেন? তরমুজের দাম শুনে কি করবি? একটা তরমুজের দাম তো 200 টাকা। মা, আমি না কিছু টাকা জমিয়েছি। তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে যে কিছু করে টাকা দিতে, সেই টাকাগুলো না খেয়ে জমিয়েছি। কি বলছিস মিনা? তুই আবার টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, দাঁড়াও, দেখলেই বিশ্বাস করবে। এরপর মিনা তার ঘর থেকে তার জমানো টাকার থলেটা এনে তার মাকে দেয়। এই নাও মা, দেখো তো এখানে কি 200 টাকা আছে নাকি? হ্যাঁ রে মিনা, এখানে তো দেখছি 200 টাকার থেকে অনেক বেশি আছে। এতগুলো টাকা তুই কিভাবে জমালি রে মা? এই টাকাগুলো জমাতে তো তোর অনেক দিন লেগেছে। আচ্ছা মা, তুমি আমার এই জমানো টাকাগুলো দিয়ে বড় একটা তরমুজ এনে দেবে, তারপর আমি মন ভরে অনেক তরমুজ খাবো। আচ্ছা মিনা, ঠিক আছে, আমি আজকেই যাব আর অনেক বড় একটা তরমুজ এনে দেব তোকে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকাগুলো নিয়ে তরমুজ কেনার জন্য চলে যায়। আচ্ছা সিংহ মামা, তোমার দোকানের সব থেকে বড় তরমুজটা কয় টাকা? আমাকে তোমার দোকানের সব থেকে বড় তরমুজটা দাও দেখিনি। আমার মেয়েটা নিজে টাকা জমিয়েছে তরমুজ খাবে বলে। এরপর শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ তার মেয়ের জন্য কিনে নিয়ে যায়। আরে ওই তো দেখা যাচ্ছে শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ নিয়ে আসছে। এত টাকা কোথায় পেলো? কিরে শেফা, এই তরমুজ কোত্থেকে আনলি? আরে বাঘিনী মাম্মি যে, তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এলাম, আমার মেয়ে খেতে চেয়েছে তাই। বাহ, কতদিন ধরে একটা তরমুজ খেতে ইচ্ছে করছে। এবার শেফাকে মিথ্যে কথা বলে ওর তরমুজটা আমি নিজেই খাবো। আরে শেফা দাঁড়া, যাচ্ছিস কোথায়? ঠিক তো দিব্যি খেয়ে দে ভালোই আছিস। তোর বৃদ্ধ মাটার কি খোঁজ খবর রাখিস? তোর মা যে খুবই অসুস্থ, তোকে যেতে বলেছে। তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করেছে। এটা তুমি কি বলছো বাঘিনী মামি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এই তরমুজটা যে আমার মেয়ের কাছে দিতেই হবে। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে। আরে শেফা, তুই এটা নিয়ে চিন্তা করিস না একদম। তুই তরমুজটা আমার বাড়িতে রেখে যা, আমি এক্ষুনি তোর মেয়ের কাছে তরমুজটা পৌঁছে দিয়ে আসবো। তুই তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা। তুমি খুব ভালো গো বাঘিনী মামি। ঠিক আছে, আমি তোমার এখানে রেখে যাচ্ছি। তুমি আমার মেয়েটাকে তরমুজটা দিয়ে এসো, আর আমি আমার মাকে দেখে আসি। এরপর শেফা শিয়ালিনী তরমুজটি বাঘিনীর বাড়িতে রেখে তার বৃদ্ধ মাকে দেখতে যায়। মা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ঠিক আছে তো? শুনলাম তুমি নাকি অসুস্থ। বাঘিনী মামি আমাকে বললো, তাই ছুটে চলে এলাম তোমাকে দেখতে। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে আসতি, আর আমি তো অসুস্থ হইনি, আমার শরীরটা তো ঠিকই আছে। তুমি ঠিক আছো? তুমি অসুস্থ হওনি? তাহলে বাঘিনী মামি আমাকে মিথ্যা কথা কেন বললো? আমার এক্ষুনি বাড়িতে যেতে হবে, আমার মেয়েটাকে আমি একা রেখে এসেছি। আমি তাহলে আজকে যাই মা, অন্য একদিন আসবো। কে বলি না এলি, এক্ষুনি চলে যাবি? একটু জল খাবার তো খেয়ে যা। সাবধানে যাস মা, আবার আসার সময় মিনা দিদি ভাইকে নিয়ে আসবি কিন্তু। মা, তুমি আসতে এত দেরি করলে কেন? আর তুমি না আমার থেকে টাকা নিয়ে গেলে, বললে যে আমার জন্য তরমুজ আনবে, আমার তরমুজ আনোনি কেন রে মিনা? তুই কি তাহলে তরমুজ খাসনি? আমি যে বাঘিনী মামির কাছে তরমুজ কিনে পাঠিয়ে দিলাম, তাহলে কি বাঘিনী মামি তোকে তরমুজটা দিয়ে যায়নি? কই না তো, আমাকে তো কেউই তরমুজ দিয়ে যায়নি। আমি তো সেই কখন থেকে উঠোনে তোমার জন্য বসে আছি। তুমি তরমুজ আনবে আর আমি খাবো। তাহলে বাঘিনী মামি হয়তো আমাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে তরমুজটা নিজেরাই খেয়ে নিয়েছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দেব। আচ্ছা ঠিক আছে, তরমুজ তো খাওয়াই হলো না, আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আসি। ঠিক আছে যা, কিন্তু সন্ধে হওয়ার আগে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু। জানিস মিনা, আজকে না আমি অনেক বড় একটা তরমুজ খেয়েছি। আমার মা আমার জন্য তরমুজ এনেছিল, কি যে মজা লেগেছে। ও তরমুজ খেয়েছিস?
আমারও না তরমুজ খেতে খুব ইচ্ছে করে। এখন তো অনেক দেরি হয়ে যাচ্ছে, চল বাড়িতে চলে যাই। এরপর খেলা শেষ করে মিনা বিনার সাথে বাড়ির দিকে যেতে থাকে। আর যেতে যেতে সে বিনাদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা এবং বীজ দেখতে পায়। বিনা, তোরা তরমুজ খেয়েছিস আর তরমুজের বীজ আর খোসাগুলো ফেলে রেখেছিস। আমি তাহলে এই বীজগুলো নিয়ে যাই, তারপর বাড়ির উঠোনে লাগিয়ে দেব। অনেক তরমুজ হবে। ঠিক আছে মিনা, তুই এগুলো নিয়ে যা। আর মা এগুলো তো ফেলে দিয়েছিল। এরপর মিনা ফেলে রাখা সেই তরমুজের বীজগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার উঠোনে রোপণ করতে থাকে। আরে মিনা, তুই এগুলো কি রোপণ করলি? আর এগুলো তুই কোথায় পেলি? মা, আমি যখন বিনাদের বাড়ির সামনে দিয়ে বাসায় ফিরছিলাম, তখন আমি ওদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পেয়েছি। আর সেই বীজগুলো বাড়িতে নিয়ে এসে রোপণ করেছি। এর থেকে গাছ হবে, তরমুজ হবে, আর আমি মন ভরে তরমুজ খাবো। ও, আমার টাকার কেনা তরমুজ খেয়ে বীজগুলো আর খোসাগুলো ওখানে ফেলে রেখেছে আর সেগুলো তুই কুড়িয়ে নিয়ে এসেছিস? পাগলি কোথাকার। কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটা চারা গাছ হয় আর সেই চারা গাছের মিনা অনেক যত্ন নিতে থাকে। এভাবে কয়েক মাস পর সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেকগুলো তরমুজ ধরে। মা, দেখো আমাদের গাছে কত তরমুজ ধরেছে। এখন থেকে রোজ রোজ আমি অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে মিনা, তাই তো দেখতে পাচ্ছি। এত বড় তরমুজের গাছ আমি কোনোদিনই দেখিনি। আল্লাহ আমাদের উপরে সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি ঠিকই বলেছো। তোমার ছোট্ট মেয়ে মিনা এই গাছটির অনেক যত্ন করেছে, তাই আল্লাহ তোমাদের উপর রহম করেছে। এই গাছের তরমুজ কোনোদিনই শেষ হবে না আর তোমরা এই গাছের তরমুজগুলো যত খুশি বিক্রি করতে পারবে। এ বাবা, এই তরমুজ দেখে আবার কথাও বলে। তুমি এগুলো কি বলছো, জাদুর তরমুজ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই তরমুজগুলো আমি বাজারে বিক্রি করব। এরপর থেকে শেফা শিয়ালিনী তরমুজগুলো বাজারে বিক্রি করতে থাকে আর একদিন বাঘিনী এসে সেটা দেখে ফেলে। আরে শেফা, তুই এতগুলো তরমুজ কোথায় পেলি? আবার তরমুজের ব্যবসাও শুরু করেছিস? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার, মিথ্যে কথা বলার জায়গা পাস না তাই না? এই তরমুজগুলো নিশ্চয়ই চুরি করে এনেছিস। আমিও দেখবো তোর গাছের তরমুজ কেমন। বুঝলি বিনা, মিনাদের বাড়িতে নাকি এক জাদুর তরমুজ গাছ আছে। সেই গাছের তরমুজ নাকি কখনোই শেষ হয় না। আজকে রাতে গিয়ে সব তরমুজগুলো আমি চুরি করে নিয়ে আসবো। মা, তুমি মিনাদের বাড়িতে চুরি করতে যাবে? চুরি করলে যে আল্লাহ শাস্তি দেবে। চুরি করা ভালো কাজ না মা। আরে তুই চুপ কর তো, তুই এগুলোর কি বুঝবি? ছোট বাচ্চা মানুষ, এত বেশি কথা কেন বলিস? ওদের গাছের সব তরমুজ চুরি করে নিয়ে আসবো, দেখবো কি করে তরমুজ বিক্রি করে। এরপর রাত্রেবেলা মিনাদের গাছের তরমুজ চুরি করতে চলে যায় বাঘিনী। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেদিন শেফার তরমুজ চুরি করে খেয়েছো, আজ আবার লুকিয়ে লুকিয়ে রাতে তরমুজ চুরি করতে এসেছো। এই নাও, তোমাকে আমি শাস্তি দিচ্ছি, এখন শাস্তি উপভোগ করতে থাকো। আমার গাটা চলে যাচ্ছে। শেফা, আমায় ক্ষমা করে দে। আমি আর কোনোদিন চুরি করে তরমুজ খাবো না। জাদুর তরমুজ, আমাকে ছেড়ে দাও তুমি। জাদুর তরমুজ, তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও। আমি বাঘিনী মামিকে ক্ষমা করে দিয়েছি। তাছাড়া বাঘিনী মামি তো নিজের ভুলটা স্বীকার করেছে। তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, আমি শুধু শেফা শিয়ালিনীর কথা মতো তোমাকে ছেড়ে দিচ্ছি। এই নাও, আর কোনোদিন এরকম চুরি করবে না, তাহলে তোমার জন্য আরো কঠোর শাস্তি হবে।